কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেয় 13 শর্ত থেকে পিছু হটল সৌদি জোট। নতুন 6টি মূলনীতি মেনে চলার আহ্বান। সিআইএর মাধ্যমে সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র সহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের। রাক্কায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত 15। এবং নতুন স্বাস্থ্যনীতি পাশ হওয়ার আগে সিনেটরদের প্রতি শহর না ছাড়ার আহ্বান ট্রাম্পের। স্বাস্থ্যনীতির বিরুদ্ধে বিক্ষোভ, আটক 1.5 শতাধিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ, সন্ত্রাসীদের আশ্রয় না দেয়া সহ নতুন 6টি মূলনীতি মেনে চলতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলো। কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি জোট আগে 13 দফার শর্ত থেকে সরে এসে নতুন 6টি মূলনীতি তুলে ধরেন। এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে সৌদি কূটনীতিকরা কাতার সরকারকে দ্রুত কৌশল গ্রহণের আহ্বান জানান। তবে এসব শর্ত ভিত্তিহীন বলে জানিয়েছে দোহা। এদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলো জঙ্গিবাদ বিস্তারে কাতারকে অভিযুক্ত করলেও সাম্প্রতিক জরিপে সন্ত্রাসবাদ মোকাবিলায় কাতারের ভূমিকার কথা উঠে আসে। কাতারের বিরুদ্ধে উপসাগরীয় রাষ্ট্রগুলো এতদিন বিশ্বব্যাপী জঙ্গিবাদ বিস্তারের অভিযোগ তুললেও সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে উল্টো চিত্র। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম শীর্ষক ওই প্রতিবেদন থেকে জানা যায়, কাতার সন্ত্রাসবাদ বিরোধী আইন কঠোর ও কার্যকর করার পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল অভিযানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করেছে। সন্ত্রাসী গোষ্ঠীদের পেছনে কাতারের অর্থায়ন আগের চেয়ে কমে এসেছে বলেও সন্ত্রাসবাদ মোকাবিলা সংক্রান্ত ওই বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়। কাতারের এমন ভূমিকার প্রশংসা করেছে ওয়াশিংটন। এদিকে কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি জোটের দেয়া 13 দফা শর্ত থেকে সরে এসে নতুন 6টি মূলনীতি মেনে চলতে দোহার প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলো। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের এক বৈঠকে সৌদি জোটের কূটনীতিকরা এই আহ্বান জানান। মূলনীতিগুলো হলো সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবেলায় অঙ্গীকার, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ, সন্ত্রাসীদের আশ্রয় না দেয়া, প্ররোচনা ও উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ করা এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা। এই 6টি মূলনীতি বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় কৌশল গঠনের তাগিদ দেন সৌদি কূটনীতিকরা। এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে তারা বলেন, সব পক্ষের উচিত হবে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ উপায়ে সংকট সমাধানে এগিয়ে আসা। সম্পর্ক স্বাভাবিক করতে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের ওপর যেসব শর্ত জুড়ে দিয়েছে তা অযৌক্তিক ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে দোহা। অব্যাহত সংকটের কারণে সবচেয়ে অনিশ্চয়তার মুখে রয়েছে কাতারে বসবাসরত উপসাগরীয় রাষ্ট্রের এবং সেসব দেশে বসবাসরত কাতারি নাগরিকরা। এতে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি ব্যবসায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বিপাকে নিম্ন আয়ের মানুষ। সৌদি আরবে হজে যেতে ইচ্ছুক কাতারি নাগরিকদেরও ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ দোহার জাতীয় মানবাধিকার কমিটির। তবে এই সংকটের কারণে কাতারের যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় দেশটির শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। উপসাগরীয় এই রাষ্ট্রগুলোর সংকট সমাধানে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে কাতারের ওপর একের পর এক নিষেধাজ্ঞা না দিতে সৌদি জোটের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মাধ্যমে সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এর মধ্যে সিরিয়ার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আহত বিদ্রোহীদের চিকিৎসা সহায়তায় গোলান মালভূমি এলাকায় একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল সরকার। এদিকে সিরিয়ার রাক্কায় আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অভিযান চালাতে আরও অগ্রসর হয়েছে সিরীয় বাহিনী। রাক্কায় মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর আইএস বিরোধী অভিযানের মধ্যে শহরটি থেকে আইএস নির্মূলে অভিযান শুরু করেছে সিরীয় বাহিনী। বুধবার আইএস এর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গি নিয়ন্ত্রিত শহরটির পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয় সিরীয় সেনারা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি সেনারা রাক্কার দক্ষিণ উপকণ্ঠে আল রামিলান এলাকায় আইএস এর একটি কমপ্লেক্স পুনর্দখল করে। সেখানকার একটি বাঁধও নিজেদের দখলে নেয় তারা। রাক্কা ছাড়াও বুধবার সুয়েদা প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত বেশ কিছু পাহাড়ি এলাকা জঙ্গি গোষ্ঠীটির কাছ থেকে পুনরুদ্ধার করে আসাদ বাহিনী।
এর মধ্যেই হোমসের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে সিরীয় শরণার্থীরা। আইএস বিরোধী সামরিক অভিযানের কারণে প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালিয়ে যাওয়া অন্তত 150টি পরিবার আলেপ্পোর জারাবলুস শরণার্থী ক্যাম্প থেকে ওয়াইর অঞ্চলে নিজ ঘরবাড়িতে ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মে মাসে আইএসের ওয়াইর এলাকা পুনরুদ্ধারের পর থেকেই নিজ ঘরবাড়িতে ফিরতে শুরু করে এসব শরণার্থী। যখন বললাম আমরা আমাদের বাড়ি ফিরে যাব, বিদ্রোহীরা আমাদেরকে নানা ধরনের হুমকি দেওয়া শুরু করলো। তারা আমাদের তাঁবু জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি আমাদের বাবাকে হত্যার হুমকিও দিয়েছিল। কিন্তু আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আমরা পুরো পরিবার একসঙ্গে ফিরতে পেরেছি। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএস জঙ্গিরা কোণঠাসা হয়ে আসার পরিপ্রেক্ষিতে আসাদ বিরোধী বিদ্রোহীদেরকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর মাধ্যমে অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা সিআইএ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সংকট নিরসনে রাশিয়ার সঙ্গে অভিন্ন অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে কথিত মধ্যপন্থী বা মার্কিনপন্থী বিদ্রোহীদেরকে অস্ত্র সহায়তা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে 2013 সাল থেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে আসাদ বিরোধী বিদ্রোহীদের চিকিৎসা সহায়তায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তেল আবিব। ইসরায়েলের বিরুদ্ধে আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ বিভিন্ন সময় শোনা গেলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য কোনো পক্ষ থেকেই পাওয়া যায়নি। এখন আসাদ বিরোধী বিদ্রোহীদের জন্য হাসপাতাল নির্মাণের এ খবরে অনেক বিশ্লেষক বলছেন, আসলে আসাদ বিরোধী বিদ্রোহীদের নামে এই হাসপাতালে আইএস জঙ্গিদেরই চিকিৎসা দেবে ইসরায়েলিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই দিন দের আল জোর প্রদেশে রুশ সামরিক বাহিনীর আলাদা বিমান হামলায় আরও 15 জন বেসামরিকের মৃত্যু হয়। তবে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার রাক্কার জোর সামার এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক জোট। তবে ভুলবশত বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে বলে জানানো হয়। নিহতদের মধ্যে 3 শিশু ও 4 জন নারী রয়েছেন। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা আজ। ভোট গণনায় বিজেপি সমর্থিত রামনাথ কোবিন্দ এগিয়ে। প্রস্তাবিত নতুন স্বাস্থ্যনীতি সিনেটে পাশ হওয়ার আগে সিনেটরদের প্রতি শহর না ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সিনেটরদের মতভেদ দূর করারও তাগিদ দিয়েছেন তিনি। ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমে রিপাবলিকান সিনেটরদের কার্যালয় দখল করে নেয় 155 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সিনেটর ম্যাক্রো রুবিওর কার্যালয়ে জড়ো হয় শত শত মানুষ, যাদের বেশিরভাগই রাজনৈতিক ও সামাজিক আন্দোলন কর্মী। ওবামা প্রশাসনের স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিল করে প্রস্তাবিত নতুন স্বাস্থ্যনীতি সিনেটে পাশের যে চেষ্টা চলছে তার বিরোধিতা করছিলেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মতে ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি পাশ হলে ব্যাপক ক্ষতির শিকার হবে মার্কিনরা। তারা বলছেন, রাষ্ট্রের অধিকাংশ নাগরিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওবামা কেয়ার বাতিল করতে চাইছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কয়েকজন সিনেটরের কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় 1.5 শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তবে এই স্বাস্থ্যনীতি পাশ হলে কারো কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তিনি আরো বলেন, যদি ক্ষতি হবে বলে মনে হয় তাহলে নতুন স্বাস্থ্যনীতি সংশোধনের সুযোগ থাকবে। আগামী সপ্তাহেই সিনেটে ওবামা কেয়ার বাতিলে ভোটাভুটি হবে বলেও জানান তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ওবামা কেয়ার বাতিলের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের বেশিরভাগই তার পক্ষে। আমার তো মনে হয় আমাদের সবাই ওবামা কেয়ার বাতিল ও নতুন স্বাস্থ্যনীতির পক্ষেই। অল্প বিস্তর যে মতভেদ আছে তা আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি পাশ হলেই তা ঠিক হয়ে যাবে। সংশোধন করার সুযোগ রেখেই এটি উপস্থাপন করা হবে।
ওবামা প্রশাসনের বহুল আলোচিত স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যনীতি পাশে মঙ্গলবার সিনেটে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও দুই রিপাবলিকান সিনেটর ট্রাম্পের প্রস্তাবিত স্বাস্থ্যনীতির বিরোধিতা করলে বিলটি পাশের চেষ্টা ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে যোগ দিয়ে তিনি নতুন স্বাস্থ্যনীতি পাশ না হওয়া পর্যন্ত কেউ যেন শহর না ছাড়ে সে আহ্বান জানান। সিনেটরদের মধ্যে যে মতপার্থক্য তা দূর করারও তাগিদ দেন তিনি। আপনাদের কারণে জনগণ কষ্ট পাচ্ছে। এভাবে অচলাবস্থা তৈরি করা কোনো কাজের কথা হলো না। নতুন স্বাস্থ্যনীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের কারণে সবাই ভাবছে যুক্তরাষ্ট্র ওবামা কেয়ারেই ভালো আছে। আসলে তা তো নয়। আমি মনে করি আমাদের জনগণ ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি চায়, আর আমরাও তাদের চাওয়া পূরণের দ্বার প্রান্তে। কেবল আমাদের সবাইকে এক হতে হবে। ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি পাশ হলে 3 কোটি 20 লাখ মার্কিন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন আইন নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কংগ্রেশনাল বাজেট অফিস। তাদের মতে নতুন এই স্বাস্থ্যনীতি খরচ বাড়াবে 25%। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে জামাতা এবং ট্রাম্পের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধানকে সিনেট কমিটিতে জিজ্ঞাসাবাদ করা হবে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জ্যারেড কুশনার এবং ক্যাম্পেইন ম্যানেজার পল ম্যানাফর্টের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাদেরকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, রুশ সংশ্লিষ্টতার অভিযোগের তালিকা থেকে নিজের নাম সরিয়ে ফেলবে জানলে জেফ সেশনকে কখনোই তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতেন না। জেফ সেশনের এমন কার্যকলাপকে অনৈতিক বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত মার্চে সেশন নিজের নাম রুশ সংশ্লিষ্টতার তালিকা থেকে সরিয়ে ফেলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করা হলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। বুধবার ওই কমান্ডার বলেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচির ওপর যদি ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে 1000 কিলোমিটার দূরের মার্কিন সামরিক ঘাঁটিগুলো অনিরাপদ হয়ে পড়বে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির গুরুত্বের কথা তুলে ধরে জেনারেল জাফারি বলেন, যেসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম, সেসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। এ সময় তিনি সিরিয়ায় আইএসের অবস্থানে গত মাসের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেন। গেল মঙ্গলবার তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে ওই নিষেধাজ্ঞাকে পরমাণু চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মার্কিন রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের ব্রেন ক্যান্সার শনাক্ত হয়েছে। বুধবার ম্যাককেইনের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সম্প্রতি এ মার্কিন সিনেটরের বাম চোখের ওপরে একটি টিউমার শনাক্ত হয়। সেটি পরীক্ষার পর ম্যাককেইন ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। ব্রেন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে চিকিৎসকরা জানান, এটি নিরাময়ে ম্যাককেইনকে কেমোথেরাপি সহ বেশ কিছু রেডিওথেরাপি দিতে হবে। ম্যাককেইন শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট শক্ত বলেও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। ইয়েমেনের রাজধানী সানার উদ্দেশ্যে যাত্রা করা জাতিসংঘের একটি ত্রাণবাহী বিমানে বিবিসির সাংবাদিক থাকায় সেটি আটকে দিয়েছে সৌদি জোট। ফ্লাইটটির আরোহীদের মধ্যে বিবিসির 3 সাংবাদিক ছাড়াও ত্রাণ সংস্থার কর্মীরা ছিলেন। এভিয়েশন সূত্রগুলো জানায়, মঙ্গলবার পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে বিবিসির 3 সাংবাদিক জাতিসংঘের ওই ফ্লাইটে সানার উদ্দেশ্যে রওনা করেন। পরে সৌদি জোটের পক্ষ থেকে ফ্লাইটটি আটকে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তার সমন্বয়ক দপ্তরের মুখপাত্র আহমেদ বিন লাসোয়েদ বলেন, সৌদি জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা নেই। তাই বিবিসির ওই 3 সাংবাদিককে বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। ইয়েমেনের ক্ষমতাচ্যুত পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে 2015 সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে দ্বিতীয়বারের মতো ত্রাণবাহী বিমান পাঠিয়েছে রাশিয়া। মস্কো জানায়, বুধবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে
76 নামের একটি বিমান 23 টন খাবার ও ওষুধ নিয়ে একটি ইয়েমেনের রাজধানী সানার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ত্রাণ ইয়েমেনের দুর্ভিক্ষ পীড়িত ও কলেরা আক্রান্ত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইয়েমেনের অসহায় মানুষের মাঝে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে মস্কো। এর আগে প্রথম দফায় 20 টন খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র সানার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে হাউথি বিদ্রোহীরা ক্ষমতা দখল করে নিলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে বিমান হামলা শুরু করে। এরপরই সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়। জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েল বাহিনীর কড়াকড়ি আরোপের প্রতিবাদে বুধবারও সেখানে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। মসজিদে প্রবেশে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি আরোপের দিনটিকে ডে অফ রেইজ ঘোষণা করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফাতাহ পার্টি। ইসরায়েলের এই আচরণের প্রতিবাদে জেরুজালেমের প্রধান ইমাম শুক্রবার সব মসজিদ বন্ধ রাখার ডাক দিয়েছেন। গ্র্যান্ড মুফতি মাহমুদ হোসাইন ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে শুক্রবারের জুমার নামাজ আল আকসার প্রাঙ্গণে এসে আদায় করার আহ্বান জানান। হামাস ও ইসলামী মুভমেন্টও গাজা এবং পশ্চিম তীরে বিক্ষোভের ডাক দিয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে 3 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সেনা নিহত হয়। এরপর আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করে ইসরায়েল। 2-3 দিন বন্ধ থাকার পর রোববার মসজিদ খুলে দিলেও প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর প্রতিবাদে এখনও উত্তপ্ত আল আকসা প্রাঙ্গণ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে দাবানল পরিস্থিতির আরো অবনতি, জরুরি অবস্থা জারি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা আজ। চলছে ভোট গণনা। গণনা শেষ হলে বিকেল 5:30 নাগাদ 14তম রাষ্ট্রপতির নাম জানা যাবে। ব্যাপক ভোটে এগিয়ে থাকায় জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ। 17 জুলাই অনুষ্ঠিত ভোটে অন্তত 99% ভোট পড়েছে। দলিত সম্প্রদায়ের রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী। ক্ষমতাসীন বিজেপি এবং তার জোট দলগুলোর বিধায়ক সংখ্যা অনুযায়ী কোবিন্দের জয়লাভ প্রায় নিশ্চিত। এছাড়া জনতা দল ইউনাইটেড, বিজু জনতা দল, এআইএডিএম, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো আঞ্চলিক দলগুলো কোবিন্দকে সমর্থন দেয়, সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। পেশায় আইনজীবী 71 বছর বয়সী কোবিন্দ বিহারের রাজ্যপাল হওয়ার আগে 2 দফায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। প্রায় তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী মীরা কুমার। 72 বছর বয়সী মীরা কুমার লোকসভার স্পিকার হওয়ার আগে 5 বার লোকসভার সদস্য ছিলেন। 24 জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ক্ষমতা ছাড়ার পরদিন 25 জুলাই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন রাষ্ট্রপতি। ফ্রান্সে প্রতিরক্ষা খাতে বাজেট কমানো নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে পদত্যাগ করেছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল পিয়ে দ্য ভিলিয়ে। এক বিবৃতিতে 60 বছর বয়সী ভিলিয়ে বলেছেন, তিনি অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীকে ক্রমশ কঠিন হয়ে ওঠা কাজও করাতে সক্ষম রাখার চেষ্টা করে এসেছেন, কিন্তু এখন আর তার পক্ষে সেটি করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আজ ও আগামীদের জন্য ফ্রান্স ও ফ্রান্সের জনগণের নিশ্চিত সুরক্ষা দিতে প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতার নিশ্চয়তা আর আমি দিতে পারছি না। তার পদত্যাগপত্র ম্যাক্রো গ্রহণ করেছেন বলেও জানান ভিলিয়ে। ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 2 মাসের মাথায় গত সপ্তাহে তার সঙ্গে ভিলিয়ের তীব্র বিরোধ সৃষ্টি হয়। ম্যাক্রো রাষ্ট্রীয় ব্যয়ের হ্রাস টেনে ধরার চেষ্টায় প্রতিরক্ষা ব্যয় 85 কোটি ইউরো কমানোর প্রস্তাব করেন। সিঙ্গাপুরে এক নারীকে অপহরণের অভিযোগে 43 জনকে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই চীনা নাগরিক। তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন মালয়েশীয় নাগরিক। এর আগে সোমবার ইন্দোনেশিয়ার একটি ক্যাসিনো থেকে 48 বছর বয়সী এক নারী অপহরণের শিকার হয়। পুলিশ জানায়, ওই নারীকে অপহরণ করে স্থানীয় হোটেলে নিয়ে যেয়ে মারধর করা হয়। এরপর মুক্তির জন্য $1,80,000 দাবি করে অপহরণকারীরা। অপহরণের পরদিন মঙ্গলবারই ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
কেনিয়ায় খাবার প্রস্তুতের সঙ্গে যুক্ত প্রায় 5 লাখ কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জরুরি নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কলেরায় আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যুর পর এই নির্দেশনা জারি করা হলো। এর জন্য 21 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। দেশটির রাজধানী নাইরোবির বিভিন্ন হাসপাতালে 79 জন কলেরায় আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে নাইরোবিতে কয়েকটি খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কলেরা রোগীদের চিকিৎসা দিতে 10টি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প খুলেছে কেনিয়ার স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে সব ধরনের নর্দমা পরিষ্কার এবং ব্যবহৃত পানির সব উৎস পুনরায় পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জানান, এ পর্যন্ত 381 জন কলেরায় আক্রান্ত হয়েছে। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। কি ধরনের ব্যাকটেরিয়ায় তারা আক্রান্ত হচ্ছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 28 জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 9 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকালে রামপুর পাহাড়তলির কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বাসটি 40 জন যাত্রী নিয়ে কিন্নর শহরের রিকংপিও এলাকা থেকে সোলানের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে রামপুর মহাসড়কের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই যাত্রীরা হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। অব্যাহত ভারী বৃষ্টিতে ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে রাজ্যের বহু এলাকা। গত 3 দিনের টানা বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজ্যের বাস্তার জেলার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়াও কঙ্কার, কোন্দাগাঁও, সুকমা, নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াদা জেলায়ও দেখা দিয়েছে বন্যা। এদিকে কর্ণাটক রাজ্যের বিভিন্ন জেলায়ও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এতে অধিকাংশ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে এরই মধ্যে রাজ্যের বহু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারতের জম্মু কাশ্মীরের দোহা জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 11 জন। বুধবার মধ্যরাতে বৃষ্টি শুরুর আগ মুহূর্তে ব্যাপক ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। পরে স্থানীয়দের মধ্যে থেকে খবর পেয়ে বজ্রপাতে আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা। গণমাধ্যম জানায়, টানা কয়েকদিনের লাগামহীন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ বসতঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ধসে পড়া কয়েকটি ভবনের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় স্কুলগুলো সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই মৌসুমে জম্মু কাশ্মীরের বৃষ্টিপাত স্বাভাবিক হলেও চলতি বছর তার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে চীনের ইউনান প্রদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাদেশিক রাজধানী কুনমিং। বন্যায় শহরের বেশিরভাগ রাস্তাঘাট ও সাবওয়ে তলিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। এছাড়াও পানিতে তলিয়ে গেছে অনেক যানবাহন। রাস্তায় গাড়ির মধ্যে আটকা পড়েছেন অনেক মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির পানি ঢুকে পড়েছে শহরের ঘরবাড়ি ও দোকানপাটেও। প্রবল বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে না পারায় ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে মন্দা। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ক্যালিফোর্নিয়া মধ্যাঞ্চলে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে ক্রোয়েশিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দাবানলের হুমকিতে রয়েছে মন্টিনিগ্রোর অ্যারিয়াডিক উপকূল। অব্যাহত দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মারিওপোজা অঞ্চলের লাখ লাখ একর বনভূমি ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, 12টি অঞ্চলে অন্তত 46টি দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মঙ্গলবারই 11টি দাবানলের সৃষ্টি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। বৈরী পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এ পর্যন্ত 5,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো এলাকা আগুনে দাউ দাউ করছে। দাবানলের খুব কাছেই ছিলাম। এটি খুবই ভয়ানক একটি অভিজ্ঞতা। আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। দাবানলে এ পর্যন্ত 8টি বাড়ি পুড়ে গেছে। অধিকাংশ অঞ্চলই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। মঙ্গলবার মারিওপোজা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 44 লাখ একর বনভূমি দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। গ্রীষ্মকালে মারিওপোজার অনেকে পর্যটকদের ওপর নির্ভর করে। ভয়াবহ দাবানল এবং বাসিন্দাদের সরিয়ে নেয় সেখানকার সবকিছু স্থবির হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার থেকে রাস্তাঘাট একেবারে ফাঁকা, কোনো মানুষজন নেই। সবকিছু ভুতুড়ে মনে হচ্ছে, সবকিছু খালি পড়ে আছে। ক্রোয়েশিয়ায় ছড়িয়ে পড়া দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে আগুনের দুঃসহ স্মৃতি তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আচমকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সব। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করেও পারিনি। 5 মিনিটের মধ্যে ঘর পুড়ে ছাই হয়ে যায়। কারো কিছুই করার ছিল না। আগুনে আমার পিঠ পুড়ে গেছে। খুবই ভয়ঙ্কর ছিল দাবানল। এদিকে ক্রোয়েশিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত মন্টেনেগ্রোর উপকূলীয় বনাঞ্চল দাবানলের হুমকিতে পড়েছে। বাতাসের গতিপ্রবাহের কারণে আগুন ছড়িয়ে পড়ছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে মন্টেনেগ্রো কর্তৃপক্ষ। এরই মধ্যে দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছে ইউক্রেনের বিমান। দুর্যোগ মোকাবিলায় সহায়তা করছে সুইজারল্যান্ড এবং বুলগেরিয়ার দমকল বাহিনীও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। থাইল্যান্ডে মানব পাচার মামলায় দেশটির সাবেক জেনারেল মানাং কম্পেনকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এছাড়া অন্তত 61 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জন রাজনীতিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। 2015 সালে থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী একটি জঙ্গলে পাচারের শিকার হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়। এছাড়া জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত শিবিরে গণকবরের সন্ধান মেলার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়, যেগুলোতে পাচারের শিকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মরদেহের সন্ধান পাওয়া যায়। ওই ঘটনায় দায়ের করা মামলায় 103 আসামির বিরুদ্ধে বুধবার রায় ঘোষণা করেন ব্যাংককের একটি আদালত। লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপেনের বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগের পাশাপাশি ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীরা পুনর্নিয়োগ কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলী। সোমবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। মুস্তাফার আলী বলেন, ই কার্ড সংগ্রহে ব্যর্থরা নিজ নিজ দূতাবাস থেকে পাসপোর্ট এবং নিয়োগকর্তা জোগাড় করে রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। বৈঠকে ধরপাকড় প্রসঙ্গে মুস্তাফার আলী বলেন, এটি একান্তই মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। তবে গ্রেপ্তার আতঙ্কে রিহায়ারিং প্রক্রিয়া থেকে বিরত না থাকার আহ্বান জানান তিনি। নিয়োগকর্তারা অভিবাসন দপ্তরের যেসব অভিবাসীদের তালিকা দেবেন তাদের পুলিশ হয়রানি করবে না বলেও জানান তিনি। এখন পর্যন্ত 2,93,000 বাংলাদেশি রিহায়ারিং এর জন্য নিবন্ধন এবং 1 লাখের বেশি ই কার্ড সংগ্রহ করেছেন বলে জানান তিনি। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে এ পর্যন্ত 1,326 বাংলাদেশিকে আটক করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে উন্নত জীবনের নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, প্রবাসীদের উচিত দেশের উন্নয়নের অংশীদার হওয়া। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান। জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট।
মন্ত্রণালয়গুলো করছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে 10 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে স্বপ্রণোদিত জাতীয় পর্যালোচনা প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ। এই বিষয়ে বুধবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের বাংলাদেশ মিশন। প্রযুক্তির হস্তান্তর ও তহবিল সংগ্রহ বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ প্রয়োজনে নিজেই সব চ্যালেঞ্জ জয় করে লক্ষ্য অর্জন করবে। আজকে আমাদের পৃথিবীতে সবচাইতে বাংলাদেশ হলো এক অনন্য উদাহরণ। আপনারা অবাক হয়ে যাবেন, এই যে আমেরিকাতে আমরা আছেন এখন, যেখানে আমরা বসে আছি, তাদের ঋণের পরিমাণ, তাদের যে উন্নয়ন বছরের বার্ষিক উন্নয়নের 185% হচ্ছে তাদের ঋণ, আর আমাদের ঋণের পরিমাণ হচ্ছে মাত্র 42%। যে আমরা 2030-এর অনেক আগেই আমরা আমাদের জিডিপির পরিমাণ হবে সিঙ্গাপুরের উপরে, মালয়েশিয়ার উপরে, অস্ট্রেলিয়ার উপরে। মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, এসডিজি অর্জনে দেশের স্বাস্থ্য খাতকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। সুপেয় পানি সরবরাহ, সেই সঙ্গে সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। মেল এবং ফিমেল আগে ছিল এরকমটা যে মেলদের জন্য বেড বেশি ছিল, ফিমেলদের জন্য বেড কম ছিল। এখন সমান এবং কোনো জায়গায় বেশি স্যার। আমরা বাংলাদেশ পানি এবং স্যানিটেশন উভয় ক্ষেত্রে আমাদের এশিয়ার অন্য দেশগুলোর সবগুলোর চেয়ে এগিয়ে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন 2019-এর মধ্যে সকল স্কুলে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত হাইজেনিক ওয়াটার এন্ড স্যানিটেশন থাকবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি দল এসডিজি অর্জনে করণীয় বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপদেষ্টা পদে যোগ দিয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ। বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে লরা বুশের এই নিয়োগের সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। সাবেক এই ফার্স্ট লেডিকে উপদেষ্টা হিসেবে ঘোষণার পর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর চেরি ব্লেয়ার বলেন, তিনি বিশ্বাস করেন লরা বুশ একজন অসাধারণ এবং দক্ষ নেতা হিসেবে নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গঠিত কাউন্সিল অফ প্যাট্রন 2008 সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন। প্রাচীনকাল থেকেই বিনোদনের জন্য আয়োজন করা হয় নানা ধরনের খেলা বা প্রতিযোগিতার। বিনোদনে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করতে বিশ্বের নানা প্রান্তে আয়োজন করা হয় ব্যতিক্রমী প্রতিযোগিতার। ঘোড়দৌড়, ষাঁড়দৌড়ের পর এবার যুক্তরাজ্যে হয়ে গেল ব্যতিক্রমী শামুক দৌড় প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা ঘিরে দর্শকের উৎসাহেরও কমতি ছিল না। দেখে মনে হবে যেন কোনো গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় ব্যস্ত একদল ভাবুক শামুক। এমনটি ভাবার যে কোনো অবকাশ নেই, কারণ এটি কোনো গোলটেবিল বৈঠক কিংবা গুরুত্বপূর্ণ কোনো আলোচনা সভা নয়, বরং শামুক নিয়ে আয়োজিত এক প্রতিযোগিতা এটি। হ্যাঁ, গোলটেবিলে হরেক রকমের ছোট বড় শামুক সাজিয়ে আয়োজন করা হয় শামুকের এই দৌড় প্রতিযোগিতা। আর এমনই এক শামুক দৌড় হয়ে গেল ইংল্যান্ডের নরফোকের কংহ্যাম ক্রিকেট গ্রাউন্ডে। 1960 সাল থেকে আয়োজিত হয়ে আসছে শামুকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় অংশ নিতে ইংল্যান্ডে ভিড় জমান ছোট বড় সব বয়সী শামুক মালিক। এবছর অংশ নেয় মোট 150টি শামুক। গোলটেবিলে একটি বৃত্তের মধ্যে সাজিয়ে রেখে শামুক মাস্টার ও প্রতিযোগিতার আয়োজক নীল রাইসবোরাফ বাঁশিতে ফু দিয়ে রেডি স্টেডি স্লো বলতেই শুরু হয় শামুকের রেস। 33 সেন্টিমিটারের এই দূরত্ব যে সবার আগে পার করবে সেই হবে চ্যাম্পিয়ন। এবারের শামুকের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে নরফোক নাগরিক তারা বিস্তির শামুক ল্যারি। আসলে আমি এক বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনেকটা মজা করতেই এসেছি, কিন্তু ভাবতেই পারছি না আমার শামুক ল্যারি জিতেছে। খুব ভালো লাগছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন শামুককে দেয়া হয়েছে রৌপ্যের তৈরি একটি ট্যাঙ্কার্ড, যার পুরোটাই ভরা ছিল শামুকের অন্যতম প্রিয় খাবার লেটুস পাতা দিয়ে। ফারজানা মুমু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেয়া 13 শর্ত থেকে পিছু হটল সৌদি জোট। নতুন 6টি মূলনীতি মেনে চলার আহ্বান। সিআইএর মাধ্যমে সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র সহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের। রাক্কায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত 15। এবং নতুন স্বাস্থ্যনীতি পাশ হওয়ার আগে সিনেটরদের প্রতি শহর না ছাড়ার আহ্বান ট্রাম্পের। স্বাস্থ্যনীতির বিরুদ্ধে বিক্ষোভ, আটক 1.5 শতাধিক। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়ের।